জুলাই আগস্টের গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী সহ ১৩ আসামিকে। আসামিরা হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব। এদিকে গণহত্যার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। ইউসুফ আলী রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও আমলাসহ গ্রেফতার হওয়া ২০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ১৪ জনকে আদালতে হাজির করার নির্দেশনা থাকলেও আব্দুর রাজ্জাক বাদে সকালে আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, জুনাইদ আহমেদ পলক, তৌফিকি এলাহি, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, সাবেক পুলিশ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আরাফাত হোসেন, আবদুল্লাহিল কাফি, আবুল হাসান ও মাজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে ১৩ জনকে উপস্থিত করা হয়েছিল তারা সবাই মিলে ১৫০০-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, ২৫,০০০-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইনজুরিতে মারা গেছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে। বিচারিক কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় করার স্বার্থে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য ২ মাস সময় চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, নির্ধারিত তারিখে আসামিদের নির্দোষ প্রমাণ করতে উদ্যোগ নেবেন। মামলার বিষয়ে নির্দেশনা যা দিয়েছেন এটা আসলে লয়ার্সের গোপনীয় বিষয়, এটা আসলে বলা যাবে না মিডিয়াতে। এই সময়ে যখন আইনজীবীদের দেখা করার সুযোগ দিয়েছেন, ট্রাইব্যুনাল ফর দ্য এন্ডস অফ জাস্টিস যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন, সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। অন্য মামলায় রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ আমলে যে আদালত স্থাপন করা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তাদের সহযোগীদের। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড হিসেবেও আদালতে উপস্থাপন করা হয়েছে। তাই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্য সম্পন্ন করার দাবি চিফ প্রসিকিউটরের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৪ বছর বা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানে সরকারের মেয়াদ ৪ বছর হতে পারে, তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। রাকিব হাসানের রিপোর্ট। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে অংশ নেয়ার ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ৪ বছরের কম। I think everybody has his interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want.
the population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। Complained about her doing that because this kind of destabilizes Bangladesh because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. So we draw attention to the Indian authorities that you are hosting her, that's fine, but also please make sure that she doesn't create problem for us. Then we have to go back and complain to you. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতের গণমাধ্যমের প্রপাগান্ডা বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Not increased violence, I will say decreased violence. Violence started during the period of revolution, not because again they are Hindus or other religion, because mostly they were Awami Leaguers. So they were against Awami Leaguers. The most of the Hindus happened to be Awami Leaguers. So they were angry with the Awami Leaguers, and these are the people who were active in the Awami League. আগামী নির্বাচনে তার অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই বলেও আল জাজিরাকে জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। Would you stand for election? No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. রাকিব হাসান, মাই টিভি। জাতীয় নির্বাচনের রূপরেখা না দেয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আশাহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকে সংস্কার দৃশ্যমান করে নির্বাচনের রূপরেখা ঘোষণার আহ্বান জানিয়েছেন ফখরুল। দুপুরে জাতীয় প্রেসক্লাবে মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ধারণা ছিল প্রধান উপদেষ্টা তার প্রজ্ঞা দিয়ে একটা নির্বাচনের রূপরেখা দেবেন। বিএনপি এখন পর্যন্ত সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সাথে কোনো দূরত্ব তৈরি করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশ যাতে কোনো অনিশ্চয়তার পথে না যায় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, গামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টায় কলেজ থেকে মিছিল নিয়ে এসে অবরোধ করেন তারা। পরে দুপুর 11:15টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস ট্রেনটিকে শিক্ষার্থীরা থামানোর চেষ্টা করে ব্যর্থ হলে ঢিল ছুটতে শুরু করেন। এ সময় নারী শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তিতুমির কলেজ শিক্ষার্থীরা বলছেন, অধিভুক্ত 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে আন্দোলন চলছে সেটির সঙ্গে তিতুমির কলেজ শিক্ষার্থীরা নেই, বরং তিতুমির কলেজকে শুধু আলাদাভাবে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তারা আন্দোলন করছেন। বিজয় দিবস কোনো দলের নয় মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দিবসটি সবার জন্য। এছাড়া আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, 16 ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে। বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, 16 ডিসেম্বর সবার জন্য। এই বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের
ভিতরে একটা কোঅর্ডিনেশন, এটার ব্যাপারেও আলোচনা হয়েছে। 16ই ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য এটা বিজয় দিবস, কারণ না এটা সবাই আমাদের জন্য বিজয় দিবস, এটা আমাদের সবার বিজয়। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে দখলবাজি, চাঁদাবাজি দেখা যাচ্ছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। সংস্থাটির মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার অনুপস্থিত। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের উপর টিআইবির পর্যবেক্ষণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় জুলাই আগস্টে হত্যার বিচার প্রক্রিয়া শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আহতদের ও নিহতদের ক্ষতিপূরণ, গণভবনকে জাদুঘর করা, আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। শিক্ষা খাতে সংস্কার কমিশন বা সংস্কার প্রয়োজন। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আছে। যে কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে, যদি আমরা অনুমান করছি যদি অগাস্ট মাসে সেটা করা হতো তাহলে কিন্তু জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। আগামী বছর 2025 সালে 2 পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তারিখ চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়ের পন্থীদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদ পন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে 22 কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা 1967 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তাবলিগের একাংশের মুরব্বী ও ভারতের মৌলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে 2018 সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে 2 পক্ষ 2 পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন। অগ্রহায়ণে শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে এ জেলায়। বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। সাধারণত পৌষ ও মাঘ মাসের অধিকাংশ দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়, কিন্তু এবার একটু আগে ভাগে শীতের আমেজ দেখা যাচ্ছে এ জেলায়। সোমবার সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 92% বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এদিকে দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতেও দিনে দিনে নামছে তাপমাত্রার পারদ। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীর রামপুরা বনশ্রীর খালপাড়ে দিনকে দিন গড়ে উঠছে অবৈধ কাঁচা পাকা দোকানপাট। ফলে দিনকে দিন হারিয়ে যেতে বসেছে খালের নান্দনিক সৌন্দর্য। আর তাই নগরের ঐতিহ্য রক্ষায় রাজধানীর খাল পুনরুদ্ধার এখন সময়ের দাবি বলে মনে করছেন নতুন বাংলাদেশের মানুষ। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। সড়কের পাশ জুড়ে দোকানপাট বসানোর এই চিত্র নতুন নয়, তাই দৃশ্যটি পুরনো হলেও নতুন বাংলাদেশে থেমে নেই দখলের প্রতিযোগিতা। শুধু ফুটপাতেই নয়, রাজধানীর প্রধান সড়কেও বসেছে ভ্রাম্যমাণ দোকান। খালি থাকছে না নগরীর রামপুরা মেরাদিয়া খালের পাড়ও। বাঁশখুঁটি দিয়া গড়ে ওঠা এইসব দোকান প্রয়োজনে আবার ঢেকেও রাখা হয় পুরনো কাঁথা চাদর মুড়িয়ে, যা দেখে সহজেই মনে হতে পারে এই যেন অপরাধীদের অভয়ারণ্য। নগরীর বুকে বয়ে চলা খালের এমন করুণ দশা দেখে স্থানীয়রা বলছেন, কোনো এক অদৃশ্য শক্তির বলে খাল দখলে বাদ পড়ছে না নগরীর রামপুরা ব্রিজ কালপাড়ের রেলিংও। খালটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, পাশে অনেক ময়লা টয়লা ফালাইছে, এখনো কিছু সংখ্যক দোকান আছে, তো এগুলো ভাড়ায় চলে। 4000 7000 টাকা মাসে। তারা বলছেন, খাল ঘেঁষে দোকান বসানোর ফলে ঢাকা পড়ে যাচ্ছে রাজধানীর সৌন্দর্য। দোকানগুলোর কারণে আসলে খালটা ছোট হয়ে যাচ্ছে, এন্ড খালটাও পরিষ্কার না জন্য আমরাও আসলে ঝামেলায় পড়তেছি, এখানে পরিবেশটা নষ্ট হচ্ছে। নগরীর মেরাদিয়া বনশ্রী এলাকার খাল সংরক্ষণে কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ না থাকায় দিনকে দিন আস্ত খালি গিলে খাচ্ছে এক শ্রেণীর মানুষ। যে অনেকে হয়তো বা নিজেদের স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, এভাবেই খালটা কিন্তু আমাদের সংকীর্ণ হয়ে আসতেছে। খাল সংরক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, নগরীর খাল পুনরুদ্ধারে তারা বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে ফুটপাতে কোনো দোকান চলবে না, রাস্তায় কোনো দোকান চলবে না।
অ্যাকর্ডিংলি কিন্তু আমরা অ্যাকশন করছি। পর্যায়ক্রমে সবগুলো আমরা দেখব। আমাদের তো ম্যাজিস্ট্রেট আপনি জানেন যে 3 জন আছে, আর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাওয়ার আছে। এই সামর্থ্য নিয়ে আমরা প্রতিদিনই অ্যাকশন করছি। সবাই বলছেন খালের অস্তিত্ব রক্ষায় নগরীতে গড়ে ওঠা ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ এখন সময়ের দাবি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও কবর জিয়ারত করেন। দুপুরে শার্শা উপজেলার বেনাপোল বন্দর নগরীর বড় আচরা গ্রামে আব্দুল্লাহর বাড়িতে আসেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সেখানে উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান, শার্শা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবগুলিকে বিচার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা 8 তারিখ থেকেই চলমান। আর আজকে আসামিদেরকে কোর্টে হাজির করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার রূপপুর মোড়স্থ ইউসুফ পাটোয়ারির গলিতে নিহত যুবলীগ কর্মীর বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই এলাকার ইউনুস সর্দারের ছেলে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে ওয়ালিফ হোসেন মানিককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সাধারণ কোনো দখলদার নয়, স্বয়ং বরিশালের মুলাদি পৌরসভা প্রতিদিন রাতের আধারে ময়লা ফেলছে নয়া ভাঙনী নদীতে। এতে দূষিত হয়ে পড়ছে নয়া ভাঙনী নদীর পানি, যাতে চরম দুর্ভোগ পোহাতে হয় নদী পাড়ের মানুষদেরকে। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। মুলাদি পৌরসভার শহর থেকে প্রতিদিন রাতের আধারে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নয়া ভাঙনী নদীতে। দেশের প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সব ময়লা ফেলা হয় এই নদীতে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। বিভিন্ন অঞ্চলের ইউনিয়নের লোকজন এসে ঢাকা যাতায়াত করে, সেখানে লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণে ময়লা ফালানো হয়েছে, যার কারণে ওখানে পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা এই নদীতে ফেলায় একটি অংশ ভরাট হয়ে গেছে। এ কারণে দূষিত হয়ে পড়েছে নদীর পানি। দুর্গন্ধে নদীর পাড়ের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন তাদের বাধায়ও কর্ণপাত করেনি পৌর কর্তৃপক্ষ। যত ময়লা আবর্জনা ওই নদীর পাড়ে ফালানো হয়, তাতে পানি নষ্ট হয় অথবা পরিবেশ নষ্ট হয়। নির্দিষ্টভাবে একটা স্থান করা হোক, এর জন্য আমরা জরুরি ব্যবস্থা চাই। তবে সচেতন মহলের অভিযোগ, পৌরসভার ইন্ধনে ভরাট করা হচ্ছে নয়া ভাঙনী নদী। প্রয়োজনে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এটা পরিবেশের আসলেই দূষণ হয়, এটা পরিবেশের ক্ষতি হয় এবং নদী ভরাট হয়ে যাচ্ছে। এই নদী ভরাটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মুলাদি পৌরসভার বর্তমান প্রশাসক বলছেন, ময়লায় নদীর পানি দূষিত হচ্ছে, দ্রুতই পৌর কর্তৃপক্ষ জমি কিনে অন্য স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করবে। প্রশাসক হিসেবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা বুঝলাম যে এখানে ময়লা ফেলানোটা আসলে একটা নদী দূষণের কারণ। সেজন্য নদীর অপর পারে পৌরসভার পক্ষে একটি জমি কিনা হয়েছে, সেখানে আমরা ল্যান্ড ডেভেলপ করে সেখানে ময়লা ফেলানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আবু সাইদ অপু, মাই টিভি। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 11:30টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার। 81 বছর বয়সে জাকারিয়া পিন্টু বার্ধক্য ও নানা রোগে ভুগছিলেন। রোববার বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় 1973 সালে। মালয়েশিয়ায় মার্দেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু।